ক্রিকেটারদের ফিটনেসে সন্তুষ্ট বিসিবি, জানালেন নির্বাচক হান্নান সরকার। বিশ্বকাপ প্রাধান্য দিয়ে ঘোষণা করা হবে জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড। তীব্র দাবদাহের কবলে ঘরোয়া ক্রিকেট, বৈরী আবহাওয়ায় ইনজুরির শঙ্কা। ডিপিএল সুপার লিগের সোমবার আলাদা ম্যাচে খেলবে আবাহনী মোহামেডান। নাজমুল হোসেন শান্তকে পেছনে ফেলে ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা অ্যাথলেট স্প্রিন্টার ইমরানুল। দর্শক ভোটে নাম্বার 1 শেখ মুরসালিন। এবং সুপার সানডে ব্লকবাস্টার ফাইটের ক্ষণ গুনছে বিশ্ব। বের্নাবুতে এল ক্লাসিকোর উত্তাপ। লা লিগায় মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত ক্রিকেটের খবর। বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের ফিটনেস সন্তুষ্ট বিসিবি। এ সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের দল। টি-20 বিশ্বকাপে যারা খেলবেন তাদেরই দেয়া হবে প্রাধান্য, থাকবে না বড় কোনো চমক, জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে নতুন আঙ্গিকে ফিটনেস টেস্ট দিয়েছে টাইগাররা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে লম্বা সময় পর রানিং করেন শান্ত হৃদয়রা। ফিটনেস টেস্টের ফলাফল কেমন ছিল টাইগারদের, জাতীয় দলের ক্রিকেটাররাই বা কেমন করলেন? সামনে জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপ, নির্বাচকদের কাছে পৌঁছেছে টেস্টের ফলাফল। আসন্ন মেগা ইভেন্টে যারা ভাবনায়, তাদের নিয়ে সন্তুষ্ট নির্বাচক প্যানেল। আমরা টেস্টের রিপোর্ট যেটা দেখলাম, আমরা যাদেরকে নিয়ে চিন্তা করছি তারা স্ট্যান্ডার্ড স্টেজেই রয়েছে। আমি বলবো না যে সবাই একদম টপে রয়েছে, বাট যাদেরকে নিয়ে আমরা যেভাবে চিন্তা করেছিলাম সবাই তার মানে ফিটনেস স্ট্যাটাসটা সেভাবেই ধরে রেখেছে। এখানে একটা বিষয় হতে পারে, তারা কিন্তু টানা খেলার মধ্যে রয়েছে। বিপিএল খেললো, তারপর ইন্টারন্যাশনাল ম্যাচ খেললো, তারপর আবার এখন প্রিমিয়ার লিগ খেলছে। সো সব কিছু মিলে তারা খেলার মধ্যে রয়েছে, সেটার সঙ্গে যেভাবে মেনটেন করা উচিত আমরা যে রিপোর্ট দেখলাম তাতে দেখলাম যে সেইটা তারা মেনটেন করেছে। 3 এপ্রিল প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর আগে ক্যাম্প করবে জাতীয় দল, তাই এ সপ্তাহের মধ্যে দেয়া হবে আসন্ন সিরিজের দল। হোম সিরিজ খুব তাড়াহুড়া করছি না, বিকজ কোচও আসছেন। কোচ আসলে আমরা হয়তো বসলে তারপরে ক্যাপ্টেনের সঙ্গে কিছু আলোচনা রয়েছে, আমরা তাদের পয়েন্ট অফ ভিউগুলো দেখার চেষ্টা করব। তারপরে খুব শীঘ্রই বলতে যেহেতু আমরা ক্যাম্প শুরু করব কিছুদিন আগেই খেলার, তো সেই ক্ষেত্রে হয়তো খুব শীঘ্রই মানে এই সপ্তাহের মধ্যে হয়তো আমরা টিমটা অ্যানাউন্স করতে পারি। জিম্বাবুয়ে সিরিজের পরই আমেরিকায় উড়াল দেবেন ক্রিকেটাররা, তাই এখানেই বিশ্বকাপ দলটা সাজিয়ে নিতে চান বিসিবির নির্বাচক প্যানেল। দলে প্রাধান্য পাবেন বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা। ওয়ার্ল্ড কাপের সঙ্গে যারা খেলবেন বা যারা স্ট্যান্ড বাই থাকতে পারে, যারা ব্যাকআপ অপশনগুলো থাকবে, সেই বিষয়গুলো আলোচনায় আছে। বাট আমি এই বিষয়টা এখনই 100% ক্লিয়ার করছি না, বিকজ এখানে কোচ ক্যাপ্টেনের কিছু পয়েন্ট অফ ভিউ জানার ব্যাপার রয়েছে। আমরা সিলেক্টর একটা চিন্তা করছি, তাদের সঙ্গে মিলানোর চেষ্টা করব, তারপরে যে সেই জিনিসটা সিদ্ধান্ত আসবে। বাট ওয়ার্ল্ড কাপের বিষয়টা মাথায় রেখেই তো আমরা এই সিরিজটা, তো সেটার প্রতিফলন দেখা যাবে। বিশ্বকাপ কিংবা আসন্ন টি-20 সিরিজের দলে বড় কোনো চমক থাকছে না, বরং যারা নিয়মিত টি-20 দলে খেলছেন তারাই প্রাধান্য পাবেন বলেও জানিয়েছেন তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। তীব্র তাপপ্রবাহে ক্রিকেটারদের ইনজুরির শঙ্কা ডিপিএল দলগুলোর মাঝে। পরিবর্তন আনতে হচ্ছে গেম প্ল্যানেও, বিশেষ করে ফাস্ট বোলারদের নিয়ে বাড়তি সতর্ক টিম ম্যানেজমেন্ট। সূচি পরিবর্তন সম্ভব না হলেও বাড়তি ড্রিঙ্কস ব্রেক ও 2 ম্যাচের মাঝে বিরতির সময়সীমা বাড়ানোর দাবি তুলেছেন একাধিক দলের কোচ। পেসারদের ইনজুরি মুক্ত রাখতে যেন বিশ্রামের সুযোগ দেয়া হয়, সে প্রস্তাবও তোলা হয়েছে। তীব্র তাপ প্রবাহে নাজেহাল অবস্থা, গোটা দেশ জারি করা হয়েছে। স্কুল কলেজ বন্ধ, অপ্রয়োজনে বাসার বাইরে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তবে এমন পরিস্থিতির মাঝেই মাঠে গড়ানোর অপেক্ষায় ডিপিএল এর সুপার লিগ পর্ব। বাধ্য হয়ে তাই অনুশীলন চালিয়ে যাচ্ছে দলগুলো। অনুশীলন সেশন নিজেদের মতো করে করা গেলেও মূল দুশ্চিন্তা ম্যাচ ঘিরে। এমন গরমে দিনের বেলায় পুরো 100 ওভারের ম্যাচে ক্রিকেটাররা কিভাবে মানিয়ে নেবে, সেটাই এখন বড় প্রশ্ন। সকাল 9টা থেকে যখন শুরু করবেন 4টা, 4:30, 5টা পর্যন্ত পুরোটা সময় আসলে আর এই গরমে এবং এই হিটের মধ্যে খেলতে হচ্ছে। এটা প্লেয়ারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। প্রত্যেক বছর আসলে এই স্লটেই খেলাটা হয়, এবছর গরমটা যেহেতু বেশি, তো কিছু রিয়েলিটি হচ্ছে, এটা কিছু করার নাই। বিশেষ করে পেসারদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। থাকছে ইনজুরি শঙ্কাও। বাধ্য হয়ে দলগুলো পরিবর্তন আনছে নিজেদের গেম প্ল্যানে। যেই গরম এখানে আসলে
ডিফিকাল্ট একটা ফাস্ট বোলার। আমার যেমন লাস্ট ম্যাচে রবিউল ইনজুরি হয়ে গেল, সো এই ইনজুরি আমি আশা করি যে আর যে কয়েকটা ম্যাচ আছে আমার ফাস্ট বোলাররা, বিশেষ করে নাহিদ রানা, মুগ্ধ, এরা যদি ইনজুরি হয় আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। কেবল মিরপুরে ব্যবস্থা রয়েছে ডে নাইট ম্যাচ আয়োজনের, যদিও ডিপিএল এর বাকি 2 ভেন্যুতে সে সুযোগ না থাকায় টুর্নামেন্টের সবগুলো ম্যাচ গড়াচ্ছে দিনের আলোয়। সূচি কিংবা ডে নাইট ম্যাচ আয়োজন সম্ভব না হলেও ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু দাবি তুলেছে দলগুলো। একদিন খেলবো, 2 দিন গ্যাপ থাকবে, তারপরে আরেকদিন খেলা, তো এইটারে যদি আরেকটু একদিন বাড়ানো যেতে পারে, এরকম করতে পারলে ভালো। কাজের গ্রুপের সাথে খেলা, ও ওনাদের যে কোচ আছে তার সঙ্গে আলাপ করে হয়তোবা ম্যাচ অফিসিয়ালদের সাথে আলাপ করে আমরা হয়তোবা চেষ্টা করব যে 3টা ড্রিঙ্কস ব্রেক যদি করা যায়, আর বলাররা একটা স্পেল শেষ হওয়ার পরে যদি একটু আম্পায়ার অ্যালাউ করে 2টা ওভারের জন্য। আবহাওয়া অধিদপ্তরের মতে সোমবারের ম্যাচ ডেতে রাজধানীর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। গ্রুপ পর্ব শেষে এবার মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএল এর সুপার লিগ পর্ব। ভিন্ন 3 ভেন্যুতে মাঠে গড়াবে 3 ম্যাচ। তীব্র গরম উপেক্ষা করে কাল শেরি বাংলায় প্রাইম ব্যাংকের বিপক্ষে মাঠে নামবে টেবিল টপার আবাহনী লিমিটেড। এদিকে ফতুল্লায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান ও শেখ জামাল, আর বিকেএসপিতে শাইনপুকুরে মাঠে নামবে গাজী গ্রুপের বিপক্ষে। সবকটি ম্যাচ শুরু সকাল 9টায়। ডিপিএলে শেষ লিগ পর্ব, এবার অপেক্ষা সুপার লিগের লড়াইয়ের। তীব্র গরম উপেক্ষা করেও প্রস্তুত দলগুলো। আবাহনী, মোহামেডান, শেখ জামাল, গাজী গ্রুপ, শাইনপুকুর ও প্রাইম ব্যাংক ইতোমধ্যে জায়গা করে নিয়েছে সুপার 6-এ। শিরোপার রেসে সবার চেয়ে এগিয়ে আবাহনী। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পয়েন্ট টেবিলের 2-এ আছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সমান 16 পয়েন্ট নিয়ে টেবিলের 3 ও 4-এ অবস্থান যথাক্রমে মোহামেডান ও শেখ জামালের। 2 পয়েন্ট কম নিয়ে 5 ও 6-এ জায়গা করে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক। সুপার লিগে প্রথম ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। পয়েন্ট টেবিলের 6-এ থাকা দলের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ধানমন্ডির জায়ান্টরা। 11 ম্যাচ খেলে 7 জয় আছে প্রাইমের। বিপরীতে এখন পর্যন্ত 11 ম্যাচে মাঠে নেমে সবকটিতে জয়ের দেখা পেয়েছে আবাহনী। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই দুর্দান্ত ছন্দে আছে দলটা। তাই অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রাইমের বিপক্ষে মাঠে নেমে শিরোপার রেসে আরও এগিয়ে থাকতে চাইবে তাসকিন শরীফুলরা। এদিকে একই দিন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সমান 16 পয়েন্ট নিয়ে 2 দলের অবস্থান পয়েন্ট টেবিলের 3 ও 4-এ। 8টি করে জয় আর 3টি হারে সমানে সমান তারা। হাই ভোল্টেজে ম্যাচের আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে 2 দল। তবে এই ম্যাচ যে কোনো মূল্যে জিতে এগিয়ে যেতে চাইবে মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। দিনের আরেক ম্যাচে বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্স। পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকা শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামার আগে খানিক চিন্তার ভাঁজ গাজী গ্রুপের কপালে। 14 পয়েন্ট নিয়ে বেশ পিছিয়ে দলটা। তবে নিজেদের শেষ ম্যাচে জয় পাওয়ায় কিছুটা নির্ভার থেকেই খেলবে গাজী গ্রুপ। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবারে ঢাকা প্রিমিয়ার লিগের বড় চমক গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে আলো ছড়ানো রুয়েল মিয়া। দারুণ ইকোনমি আর এভারেজ 11 ম্যাচে 25 উইকেট নিয়ে চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী 23 বছর বয়সী এই বাঁহাতি পেসার। জাতীয় দলের পরিচিত মুখদের পেছনে ফেলে এমন পারফরমেন্সে কৃতিত্ব দিয়েছেন নতুন বলে নিজের দক্ষতাকে ধারাবাহিকতা ধরে রেখে চোখ রাখছেন লাল সবুজ জার্সিতে। আবাহনীর একচেটিয়া দাপটে এবারের ম্যানম্যানের ডিপিএলে একমাত্র চমক রুয়েল মিয়া। 25 উইকেট নিয়ে এখন পর্যন্ত তার একচেটিয়া দাপটে তার দলও বেশ ভালো অবস্থানে রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এবারের ডিপিএলের অন্যতম চমক রুয়েল মিয়া। এবং রুয়েলকে যদি আমি একটু জিজ্ঞাসা করি যে আসলে এই 11 ম্যাচে 25 উইকেট নেওয়ার পরেও আসলে তেমনটা আলোচনা নেই গণমাধ্যমে কিংবা সাধারণ মানুষের মাঝে, এইটা আসলে ডিসঅ্যাপয়েন্ট করে কিনা? না, ডিসঅ্যাপয়েন্ট দেখেন, এখন আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি, কারণ আলহামদুলিল্লাহ আমি হাইস্ট উইকেটে আছি, কারণ এটা আমাকে ধারাবাহিকভাবে ধরে রাখতে হবে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ। তো আমি নিজের সাথে নিজের একটা কম্পিটিশন করতেছি যে কীভাবে ম্যাচ বাই ম্যাচ ভালো করা যায়। টপ 5 উইকেট টেকারের মধ্যে সবাই ন্যাশনাল টিমে খেলেছে, একমাত্র আপনি যিনি ন্যাশনাল টিমে খেলেননি। বিবেচনাতেও এরকম নেই, আলোচনাতেও নেই। সব মিলে টুর্নামেন্ট শুরুর আগে এক্সপেকটেশনটা কেমন ছিল? দেখুন, শুরুর আগে আমি এটা প্ল্যান করে এসেছিলাম যে আমাকে যাতে টপ 5-এর ভিতরে থাকলে ভালো লাগবে নিজেকে, তার জন্য আমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে। আর আলহামদুলিল্লাহ আমি হার্ডওয়ার্কটা ভালো করছি। 11 ম্যাচে 25 উইকেট, এটা একটা হিউজ একটা নাম্বার। আপনার স্পেশালিটিটা কি? দেখুন, স্পেশালিটি হচ্ছে আমার সুইংটা 2 সুইংই হয়,
আলহামদুলিল্লাহ। তো আমি গেম প্ল্যান যেটাকে বলে আর কি, স্লো কভার, ডেথ ওভারে কীভাবে বল করতে হয় বা নতুন বলটাকে কীভাবে কাজে লাগাতে হয়, হ্যাঁ, আর ক্যাপ্টেনের দিক নির্দেশনা, সেই জিনিসটা আমি খুব ভালোভাবে রিড করতে পারি। লাস্ট ইয়ারে মোস্ট প্রবাবলি আপনি লেজেন্ডস অফ রূপগঞ্জে ছিলেন, সেখান থেকে আপনার বেনিফিশিয়ারি মাশরাফির সাথে একসাথে ড্রেসিং রুম শেয়ার করেছেন, সেখান থেকে কি শিখেছেন? এবারে গাজীতে আপনার কেমন অভিজ্ঞতা? মাশরাফির কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের, কারণ অনেক কিছু শেখার যে মূল লক্ষ্যটা হচ্ছে হাল না ছেড়ে দেওয়া। কারণ ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা শিখেছি যে হাল না ছাড়া এবং কীভাবে সামনের দিকে আগানো যায়, নিজেকে ওইভাবে মেনটেন করতে হয়, কীভাবে নিজেকে পেশেন্সটা ধরে রাখতে হয় যে ভালো খেলে সামনের দিকে আগানো, ন্যাশনাল টিমে খেলার একটা প্রতিশ্রুতি নিজের মধ্যে নিয়ে আনা। বয়স ভিত্তিকে খুব আনফর্চুনেটলি সাউথ আফ্রিকার ওই ম্যাচটাতে আপনি খেলতে পারেননি, সেটা বেশি ডিসঅ্যাপয়েন্ট করে। এখন যখন দেখেন আসলে সতীর্থদের সবাই চিনে, আকবর আলী থেকে শুরু করে সবাই আসলে খুব নোন ফেজ, এবং এখন ন্যাশনাল টিমে তাদেরই আসলে অনেক বেশি দাপট, এটা ডিসঅ্যাপয়েন্ট করে কিনা কিছুটা হতাশ? একটু হতাশের কারণ হচ্ছে আন্ডার-19 যে চ্যাম্পিয়ন ব্যাচ, সেই ব্যাচে আমি ছিলাম, সিরিজও খেলেছি আমি আন্ডার-19। সো সেই ব্যাচে আমি ওয়ার্ল্ড কাপে আনফর্চুনেটলি আমার ভিসা জটিলতার কারণে আমি যেতে পারিনি। তো এটা বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপ জিতানোটা অনেক একটা ভাগ্যের ব্যাপার, যেটা আমাদের সেই ব্যাচটা করতে পেরেছে আকবর, তামিম, হৃদয় সকলেই। তো আমার এটা নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্ট একটু থাকে নিজের মধ্যে, কিন্তু হ্যাপি। সুপার লিগ পর্ব শুরু হচ্ছে, এখান থেকে প্রত্যাশার জায়গাটা কি? উইকেট সংখ্যাটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন এবং কতখানি আত্মবিশ্বাসী যে আসলে শেষ পর্যন্ত এই টপ পজিশনটা ধরে রাখবেন? নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নিয়েছি যে সুপার লিগে আছি যেহেতু 5টা ম্যাচ, সেই 5টা ম্যাচে যাতে আমি আমার নিজের ধারাবাহিকটা ধরে রাখতে পারি এবং ম্যাচ বাই ম্যাচ আমি চিন্তা করতেছি যাতে আমি নিজের টপ পারফরমেন্সটা করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমি হাইয়েস্ট উইকেটার হব। সবার একটা ড্রিম থাকে, আমি ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করব, ওই সময় করব, এই সময় করব। আপনার ড্রিমটা কি? এসে বাদ পড়ার জন্য ক্রিকেটটা যাতে না খেলি, সেই জন্য নিজেকে ওইরকমভাবে মানিয়ে নিচ্ছি আর কি। বেস্ট অফ লাক ফর ইউর ডিপিএল। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম এবারে ডিপিএলের চমক, এখন পর্যন্ত হাইয়েস্ট উইকেট শিকারী রুয়েল মিয়ার সঙ্গে, যার লক্ষ্য একটা সময় ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করবে, যেমনটা আসলে সিলেট থেকে অন্যান্য পেসাররাও করছেন। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। মিথ্যা সংবাদ প্রচার না করার অনুরোধ জানালেন তামিম ইকবাল। লঙ্কা প্রিমিয়ার লিগের দল ডাম্বুলা থান্ডার্স তাদের ফেসবুক পেজে বাংলাদেশি ওপেনারের খেলার বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট করে। সেই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে এই অনুরোধ জানান তামিম, তবে পরবর্তীতে নিজের কমেন্টস সরিয়ে নেন বাংলাদেশ ওপেনার। একই সঙ্গে ভেরিফাইড না হওয়ায় পেজটির সত্যতা নিয়ে ওঠে প্রশ্ন। বলা হয়ে থাকে উড়ো খবর নাকি বাতাসেরও আগে ছোটে, আর এই খবর যদি তামিম ইকবালকে নিয়ে হয় তাহলে তো কথাই নেই। তেমনই এক সংবাদ খান সাহেবকে ঘিরে। লঙ্কা প্রিমিয়ার লিগের নেক্সট সিজনে ডাম্বুলা থান্ডার্সে নাকি নাম লিখিয়েছেন বাংলাদেশি ওপেনার। এলপিএলে লগ্নি করেছে বাংলাদেশি দুই ব্যবসায়ী, সেই প্রভাবে ডাম্বুলা ওরা এখন ডাম্বুলা থান্ডার্স। স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজিতে সম্ভাবনা বেড়েছে লাল সবুজ ক্রিকেটার যোগ দেওয়ার। অফিসিয়ালি ঘোষণা না এলেও এরই মাঝে দলটির সোশ্যাল সাইটে প্রচার করা হচ্ছে বিভিন্ন ক্রিকেটারের সাইনিং করার খবর। ডাম্বুলা থান্ডার্সের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় তামিম ইকবালের খেলার বিষয়টি, তবে সেই পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে মিথ্যে সংবাদ প্রচার না করার অনুরোধ জানানো হয় তামিম ইকবালের ভেরিফাইড পেজ থেকে, যার মানে দাঁড়ায় ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি খান সাহেবের। অবশ্য এমন মন্তব্য করলেও পরবর্তীতে নিজের কমেন্ট ডিলিট করে দেন তামিম ইকবাল। তার এমন দ্বৈত আচরণ আরও জলঘোলা করে এলপিএলে অংশগ্রহণ নিয়ে। তবে প্রশ্ন করার জায়গা আছে যে পেজ থেকে পোস্টটি করা হয়েছে তার সত্যতা নিয়ে। মাত্র 198 ফলোয়ারের ফেসবুক পেজটি আসলেই ডাম্বুলা থান্ডার্সের অফিসিয়াল কিনা। এদিকে সূত্র বলছে তামিম ইকবালকে দলে পেতে যোগাযোগ করেছে ডাম্বুলা থান্ডার্স, তবে দুপক্ষের মাঝে কোনো পাকা কথা হয়নি। জাতীয় দলে ফেরার ইস্যুতে সাম্প্রতিক সময়ে আলোচিত চরিত্র তামিম ইকবাল, তাই আগামী 1 জুলাই শুরু হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে তার খেলা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলার কোনো সম্ভাবনা নেই। এসএম ইকবাল, সময় সংবাদ। এবারে এল ক্লাসিকোর খবর। আরও একটা রিয়াল বার্সেলোনা দ্বৈরথে বুঁদ হওয়ার অপেক্ষায় ফুটবল বিশ্ব। রোনালদো মেসি পরবর্তী যুগে যে ম্যাচের জৌলুস কমেছে বহু গুণে, তবুও এখনও রিয়াল বার্সা লড়াই রোমাঞ্চ ছড়ায় দু দলের কোটি ভক্তদের মাঝে। এ ম্যাচ জিতলে লা লিগার শিরোপা পুনরুদ্ধার অনেকটাই নিশ্চিত হবে লস ব্লাঙ্কোদের, আর হারলে কাতালানদের সামনে সুযোগ থাকবে পয়েন্ট টেবিল জমিয়ে তোলার। সান্তিয়াগো বার্নাব্যুয়ে ম্যাচ শুরু আজ রাত 1টায়। রিয়াল বার্সা লড়াই মানেই আত্মমর্যাদার। 100 বছর ধরে চলা এই লড়াই রোমাঞ্চ ছড়ায় দু দলের সমর্থকদের মাঝে। যদিও আগের মতো উত্তাপ এখন আর দেখা যায় না এল ক্লাসিকোতে, তবে বালদে বেলিংহামদের লড়াই আগের উত্তাপ কিছুটা হলেও মনে করিয়ে দেয় সমর্থকদের।
চলতি মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনাকে কোনো শিরোপাই উপহার দিতে পারেননি জাভি হার্নান্দেজ। লিগের প্রথম এল ক্লাসিকোতে নিজেদের ঘরের মাঠে মুখ থুবড়ে পড়েছিল বার্সা। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার কোচ হিসেবে নিজের শেষ এল ক্লাসিকো রাঙিয়ে রাখতে চান জাভি। অবশ্য চলতি মৌসুমে লা লিগা ও ইউরোপিয়ান কম্পিটিশনে খুব একটা ভালো সময় কাটছে না কাতালান ক্লাবটির। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির পার্ক দেস প্রিন্সেসে এগিয়ে থেকেও ঘরের মাঠে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। আর লা লিগার পয়েন্ট টেবিলেও দলটির অবস্থা একেবারেই নাজুক। তবে এই ম্যাচে রিয়ালকে হারিয়ে পয়েন্ট টেবিল জমিয়ে তুলতে চান জাভি। সকল হতাশা ও রাগ একপাশে রেখে আমরা মাঠে নামবো। আমরা প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে খেলতে চাই। চ্যাম্পিয়ন্স লিগে কি হলো তা ভুলে যেতে চাই। আমরা এখন লিগ শিরোপার কথা মাথায় রেখে মাঠে নামবো, কারণ রিয়ালকে হারালেই আমাদের এখন শিরোপা জেতার সম্ভাবনা আছে। রিয়ালের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে বার্সা বস। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। কুবরাসি, আরহো, লেভানডস্কি, রাফিনহারা থাকবেন প্রথম একাদশে। অন্যদিকে চলতি মৌসুমে বার্সেলোনার বিপরীত অভিজ্ঞতা হয়েছে রিয়াল মাদ্রিদের। লিগের শিরোপা জয়ের খুব কাছে লস ব্লাঙ্কোস। চ্যাম্পিয়ন্স লিগও অসাধারণ কাটছে অল হোয়াইটদের। ম্যান সিটির কাছে নিজেদের মাঠে ড্র করলেও ইতিহাস গড়ে সেমির টিকিট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তাই অনেকটা নির্ভর হয়ে মাঠে নামবে মাদ্রিদ। রিয়াল শিবিরে ইনজুরি সমস্যা এরই মধ্যে কাটতে শুরু করেছে। দলে ফিরেছেন এডার মিলিতাও আর বেলিংহাম রদ্রিগোদের ফর্ম স্বস্তি দিচ্ছে কার্লো আনচেলত্তিকে। আমরা অনেকটাই নির্ভর, শিরোপার জন্যই খেলবো। এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বার্সেলোনাকে হারাতে পারলে শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে যাব। মিলিতাও ফিরেছেন, কোর্তুয়াও রিকভারি করেছে। এর চেয়ে স্বস্তির আর কি হতে পারে? জয়ই আমাদের একমাত্র লক্ষ্য। রিয়াল বার্সার শেষ 4 দেখার 3টিতেই জিতেছে রিয়াল, আর বার্সেলোনা জিতেছে মাত্র 1টিতে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। জমকালো আয়োজনে 2023 সালের সেরা ক্রীড়াবিদদের পুরস্কৃত করল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পেছনে ফেলে সেরা ক্রীড়াবিদ হয়েছেন অ্যাথলেট ইমরানুর রহমান। এছাড়া দর্শকদের ভোটে সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ফুটবলার শেখ মুরসালিন। বর্ষসেরা ক্রিকেটার হয়েছে নাজমুল হোসেন শান্ত। এক ছাদের নিচে ক্রীড়াঙ্গনের সাবেক বর্তমানরা প্রতি বছরের মতো সেরা ক্রীড়াবিদদের সম্মাননা জানাতে এই আয়োজন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির। অ্যাওয়ার্ড অনুষ্ঠান রূপ নিল ক্রীড়াঙ্গনের মিলন মেলায়। নাচ গান সহ নানা আয়োজন ভিন্ন রূপ দেয় অনুষ্ঠানকে। এরপর একে একে ঘোষণা শুরু হয় 2023 সালের বিভিন্ন ডিসিপ্লিনের সেরা ক্রীড়াবিদদের নাম। শুরুটা হয় বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের নাম ঘোষণার মধ্য দিয়ে। যে পুরস্কার গেছে ফুটবলার শেখ মুরসালিনের হাতে। বর্ষসেরা অ্যাথলিট ইমরানুর রহমান, বক্সার সেলিম হোসেন, শুটার কামরুন নাহার কলি, টেবিল টেনিস খেলোয়াড় রামহিম লিওন বম। দলগত সাফল্য পেয়েছে এশিয়া কাপ জয়ী অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। আর বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সেরা নারী ক্রিকেটার ফারজানা হক পিঙ্কি। বর্ষসেরা কোচ আলফাজ আহমেদ। তৃণমূল থেকে নতুন খেলোয়াড় তুলে আনা কোচ মোয়াজ্জেম হোসেনও পেয়েছেন স্বীকৃতি। বর্ষসেরা সংগঠকের পুরস্কার জিতেছেন কাবাডি ফেডারেশনের সভাপতি হাবিবুর রহমান। বর্ষসেরা ও দর্শক ভোটে সেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা হয় একেবারে শেষে, যেখানে পপুলার চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন শেখ মুরসালিন ও শান্তকে পেছনে ফেলে ইমরানুর রহমান জিতেছেন বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। It's an amazing feeling to win 2 awards from 2 separate organizations, Sportsperson of the Year. সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য খুব ইন্সপায়ার করবে পুরস্কারগুলো। দুটো অ্যাওয়ার্ড যেন আমার কাছে এনার্জি বুস্টারের মতো কাজ করছে, যে ক্যারিয়ারে এই দুটো অ্যাওয়ার্ড আমার পুরো ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। আমার লাইফে আমি এত বড় একটা অ্যাওয়ার্ড এই প্রথম পাইছি। অ্যাওয়ার্ডগুলো আমি আগে দেখতাম, আমার একটা স্বপ্ন ছিল আর কি পাওয়া, তো এবছর 2টা অ্যাওয়ার্ডই পেলাম, খুব ভালো লাগতেছে। বরাবর বর্ষসেরা ক্রীড়াবিদদের তালিকায় ক্রিকেটাররা নজর কাড়লেও এবার চমক দেখালেন ভিন্ন ডিসিপ্লিনের অ্যাথলিটরা। অন্য স্পোর্টসে যারাই পেল, শুটাররাও পেলেন। আমার মনে হয় যে আমি বলবো যে ইমরানের এই অ্যাচিভমেন্টটা কিন্তু সবার চেয়ে আলাদা, কারণ বাংলাদেশি স্পোর্টসে এত বড় অ্যাচিভমেন্ট কিন্তু এই ধরনের সেক্টর থেকে আমরা পাইনি। সো আমি আসলে ক্রিকেটে পেলে যতটা না খুশি হতাম, আমার মনে হয় যে ইমরান পাওয়াতে তার চেয়েও বেশি খুশি হয়েছে। বিশেষ সম্মাননা দেয়া হয়েছে মঞ্জুর হোসেন মালুকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সিলেট 3 আসনের 3 উপজেলার 19 ইউনিয়নে হচ্ছে মিনি স্টেডিয়াম ও শিশু পার্ক। স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমানের উদ্যোগে এবং সরকারি ও বেসরকারি অর্থায়নে এটি বাস্তবায়িত হবে।
ক্রীড়া সংগঠকরা বলছেন এ ধরনের উদ্যোগ বিরল। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। নতুন জায়গা পেয়ে শিশুরা প্রাণ খুলে খেলার আনন্দে মেতে উঠেছে। শিশুদের এমন আনন্দ যোগান দিতে এবং খেলোয়াড় তৈরিতে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ১৯ ইউনিয়নে ১৯টি খেলার মাঠ ও শিশু পার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের আগামী প্রজন্মের এটি বাসযোগ্য বাংলাদেশ, বাসযোগ্য সিলেট ৩ করার জন্য আমাদের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি। এক একটি খেলার মাঠ ১.৫ থেকে ৩ একর জায়গা জুড়ে হচ্ছে। প্রতিটি পার্ক হবে ২০ শতক জায়গার মধ্যে। এর বাইরে প্রতিটি উপজেলায় আরও একটি করে মোট ৩টি শেখ রাসেল শিশু পার্ক নির্মিত হবে। সবকটি স্থাপনাই খাস জমিতে হচ্ছে। তবে দুটি স্থাপনার জায়গা স্থানীয় দুজন ব্যক্তি দান করেছেন। সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্যদের নামে খেলার মাঠের নামকরণ করা হয়েছে। এই আসনে যারা প্রয়াত এমপি ছিলেন বা ইভেন যারা জীবিত ছিলেন, আগে এমপি ছিলেন, ওনাদের নামে নামকরণ করে দিচ্ছি। স্থানীয় সংসদ সদস্যের এমন উদ্যোগকে বিরল ঘটনা উল্লেখ করে দেশের ক্রীড়াঙ্গনের জন্য এমন উদ্যোগ সুফল বয়ে আনবে বলে মনে করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা। ১৯টা ইউনিয়নে ১৯টা স্টেডিয়াম করে দিবেন, এটা বিরল ঘটনা বাংলাদেশে। আমি বলব মাঠ যেখানে খেলোয়াড় অবশ্যই বাইরে আসবে। আমার পক্ষে যত ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আমরা করে যাব। এক একটি স্টেডিয়াম নির্মাণে বাজেট ধরা হয়েছে ১ কোটি টাকা। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, টিআর এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা কাবিখা কর্মসূচির আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছেন সকলে। সিলেটের বালাগঞ্জের অ্যাডভোকেট লুৎফুর রহমান খেলার মাঠ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ, যেখানে মাগুরা, গোপালগঞ্জ ও খুলনা জেলার 4টি দল অংশ নেয়। নৌকাবাইচ উপভোগ করতে নদীর দুই পারে ভিড় জমায় বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সুজন দাম। নৌকাবাইচ গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ। কোনো বিশেষ উপলক্ষ আসলেই আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। নববর্ষ উপলক্ষে পটুয়াখালীর লাউকাঠি নদীতে অনুষ্ঠিত হল নৌকাবাইচ প্রতিযোগিতা। বাহারি সাজের নৌকা নিয়ে 4টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। বাদ্যের তালে তালে শুরু হয় মনোমুগ্ধকর প্রতিযোগিতা। নৌকাবাইচ উপভোগ করতে প্রচণ্ড গরম উপেক্ষা করে নদীর দুই পারে জড়ো হন হাজারো মানুষ। বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে মুহূর্তেই উৎসব ছাপিয়ে যায় সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধনে। দীর্ঘদিন পর এমন আয়োজন দেখতে পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা। অনেক বছর পরে আবার এই যে নৌকাবাইচের একটা আয়োজন হলো, এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। আমরা দুই বোনের বাবার সাথে নৌকাবাইচ দেখতে এসেছি, খুব ভালো লাগছে। জীবনে প্রথমবার আমি নৌকাবাইচ দেখেছি, খুব মজা পেয়েছি। আমাদের নতুন প্রজন্মের মাঝে এটি সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা মনে করি যে এটি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এত মানুষের সামনে নৌকাবাইচে অংশ নিয়ে নিজেদের ভালো লাগার কথা জানান অংশগ্রহণকারীরা। আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে আমি প্রথম স্থান করব, ইনশাল্লাহ আমি সফল হয়েছি। নড়াইল থেকে নৌকাবাইচ উপলক্ষে এখানে নৌকাবাইচ টানতে এসেছি, আমরা সেকেন্ড হয়েছি। দর্শকদের আনন্দ দিতে পেরেছি, তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা নৌকাবাইজের আয়োজনটা সুন্দর পরিবেশে আয়োজন করছে। আয়োজকরা জানান নববর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে এই নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। মানুষকে বিনোদন দিতে এবং গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে এই আয়োজন করা হয়। বাঙালি সংস্কৃতির একটা মহান একটা সংস্কৃতির একটা অংশের যে আজকে আমরা যে দেখলাম, সেটা আমাদের ভালো লেগেছে। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরও করার জন্য আমরা তাদেরকে উৎসাহ করব। বিনোদনের একটা ব্যবস্থা হয়েছে, একই সাথে আমরা যেন আমাদের ঐতিহ্যকে ভুলে না যাই, এটাকে যেন আমরা ধারণ করি, লালন করি, পালন করি এবং নতুন প্রজন্ম তারাও যেন এই ব্যাপারে আকৃষ্ট হয়, তারাও যেন ভবিষ্যতে এটাকে ধরে রাখে। নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। প্রতিযোগিতায় প্রথম হয়েছে মাগুরার সোনার তরী। একই এলাকার মায়ের দোয়া তরী দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে গোপালগঞ্জের শিলতলা তরী। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ক্রিকেটারদের ফিটনেসে সন্তুষ্ট বিসিবি, জানালেন নির্বাচক হান্নান সরকার। বিশ্বকাপ প্রাধান্য দিয়েই ঘোষণা করা হবে জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড। তীব্র দাবদাহের কবলে ঘরোয়া ক্রিকেট, বৈরী আবহাওয়ায় ইনজুরির শঙ্কা। ডিপিএল সুপার লিগের সোমবার আলাদা ম্যাচে খেলবে আবাহনী মোহামেডান। এবং সুপার সানডের ব্লকবাস্টার ফাইটের ক্ষণ গুনছে বিশ্ব। বার্নাবুতে এল ক্লাসিকোর উত্তাপ, লা লিগায় মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।